আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আপনাদের ফ্রি ক্লাসের 22 নম্বর ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমরা এমএস এক্সেল এর একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব, ডেটা এন্ট্রি। আজকের ক্লাসের মেইন টপিক হচ্ছে এমএস এক্সেল এর সম্পর্কিত আলোচনা। চলুন আমরা শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে আমরা এমএস এক্সেলটাকে ওপেন করে নিলাম। আমরা একটু সময় নিব, যারা অনেকে জয়েন করছেন, আমরা কিছুক্ষণ সময় নিচ্ছি। আমরা স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আশা করছি আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম এমএস এক্সেল এর হোম মেনুর সবগুলো সেল নিয়ে, সবগুলো অপশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এখান থেকে কি কি করা যায়, এবং পাশাপাশি আমরা ইনসার্ট মেনুর অল্প কিছু আলোচনা করেছিলাম। এক্সেল থেকে আমরা কিভাবে ইনসার্ট মেনুর কাজগুলো করতে পারবো সেই ব্যাপারগুলো আজকে একটু পুরোপুরি দেখব। দেখি এবার এখানে কি আছে। এখানে আছে পিভট টেবিল। তারপর ইনসার্ট হোমের পরে দেখুন এখানে আমাদের ইনসার্ট অপশনটা আছে। এই ইনসার্টে গিয়ে আমরা দেখুন এখানে পাবো পিভট টেবিল পাবো, তারপরে পাবো হচ্ছে রিকমেন্ডেড পিভট টেবিল। আমরা যদি পিভট টেবিলে ক্লিক করি এখান থেকে, এখানে আমরা একটা টেবিল পাবো। তো এই টেবিলটাই আজকে আমাদের আলোচনার বিষয় নয়, যেহেতু আজকে আমরা টেবিল এবং পিভট টেবিলটা না, এই টেবিল এবং পিভট টেবিলের ব্যাপারে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এবার আসি নরমাল টেবিল নিয়ে। এখন নরমাল টেবিলটাতে দেখুন এখানে কি আছে। এখানে এই নরমাল টেবিলটা ক্রিয়েট টেবিলে যখন আমি ক্লিক করলাম, তখন দেখুন এখানে একটা অপশন আছে এরকম। তো আমি যদি এটাকে ধরে আরো একটু টেনে নিয়ে আসি, আমি যতটুকু আনবো ততটুকু একটা টেবিলে পরিণত হবে। ঠিক আছে, এই অর্থাৎ এটা এখন হয়ে গেল একটা টেবিল। কলাম 1 2 3 4, প্রত্যেকটা 9টা কলাম নিয়ে এইটা একটা টেবিল হয়ে গেল। এখানের বিশেষত্বটা কি? এখানের বিশেষত্ব হলো প্রত্যেকটা কলামে এক একটা ড্রপ ডাউন বক্স আছে। এখান থেকে আমি একে সাজাতে পারবো সুন্দর করে, একে আমি ফিল্টার করতে পারবো। তাহলে এমএস এক্সেল এর মধ্যে আমরা কিভাবে টেবিল ইনসার্ট করতে পারি? প্রথমে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে টেবিল ক্লিক করব। টেবিল ক্লিক করার পরে ক্রিয়েট টেবিল একটা ডায়লগ বক্স আসবে। তারপরে দেখুন এখানে আছে মাই টেবিল হ্যাজ হেডার্স। ওকে, এটাতে যদি আমরা ক্লিক করি, তারপরে যদি আমি এখানে এটাতে ক্লিক করা যাবে না, এটা থেকে মাই টেবিল হেডার্সে ক্লিক করে এখানে যদি আমি ওপেন করি, দেখুন তাহলে কি আসছে। শুধু ওইটাই, আমার টেবিলের মধ্যে কোনো একটা কলাম হেডার আছে, এইটা ধরে নিয়ে কিন্তু এখানে কাজ করা শুরু করছে। এখানে আমি যদি এবার একটা টেনে নিয়ে ডান দিকে নিয়ে আসি, তাহলে যত দূরে নিব তত দূরে কিন্তু এরকম কলাম তৈরি হতে থাকবে। আর এদিকে আমি যদি নিচের দিকে নিয়ে আসতে চাই এটাকে, তো নিচের দিকে নিয়ে আসতে চাইলে কি হবে, এই যে এটাও নিয়ে আসলাম আমি, এখানে দুইটা তৈরি হলো। এবারে আমি যদি এটা ধরে টান দিই, নিচের দিকে নিয়ে আসি, এই যে এখানে আমরা একটা এখান থেকে ক্রিয়েট করতে পারবো এখান থেকে। আচ্ছা, আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে একদম পিছনে যাই। আমরা এখানে দেখলাম হচ্ছে ইনসার্টের টেবিলের শর্টকাট একটা ব্যাপার দেখলাম। এগুলো ডিটেলস আলোচনা আমাদের আছে, তবে আজকে আমরা ইনসার্টের মূলত টেবিল বাদে আমরা পিকচার, এখানে অনলাইন পিকচার, শেপ এবং স্মার্ট আর্ট, স্ক্রিনশট, এগুলো নিয়ে, এই তিনটা নিয়ে বেশিরভাগ সময় আলোচনা করে দিব আজকে।
আচ্ছা, এখনো কিছু লোক জয়েন করছেন, আমরা একটু অপেক্ষা করব। আমরা একটু অপেক্ষা করছি যাতে সবাই জয়েন করতে পারে, সেজন্য। ভাবি অতিরিক্ত লাগবে এই জন্য দিয়ে দেবে। আমি তো তোমরা বলতে তো ফ্রিজ যেত। হ্যাঁ তুমি না তো ফ্রিজ দিবা। তো ফ্রিজ দিয়ে ফোন লাগবে। কেমনে কি মশার ভাই? কেমনে কি? আপনি কিন্তু ভাইরাল হয়ে যেতেছেন ভাই, কেমনে কি? এটা কি ছিল? এটা কি? তো আমরা শুরু করছি আজকের ক্লাস। আজকে আচ্ছা, প্রথমে দেখুন এখানে আছে পিকচার, তারপরে আছে অনলাইন পিকচার, শেপ, দেন এখানে আছে হচ্ছে স্মার্ট শেপ, কিছু স্মার্ট আর্ট আছে এখানে, তারপরে আমরা স্ক্রিনশট নিয়ে কাজ করব। আচ্ছা, এটা কিভাবে করি? প্রথমে দেখুন আমরা যদি পিকচারে যাই, পিকচারে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে পিকচার অ্যাড করার বিভিন্ন অপশন পাবো। এখানে আমরা কোথায় কি কি ছবি আছে সেই ছবিগুলো যোগ করার কিন্তু একটা অপশন আমরা এখানে পাবো। এখানে আমাদের ডিভাইসের মধ্যে আমরা ল্যাপটপ থেকে জয়েন করেছি, ল্যাপটপের মধ্যে যেখানে ছবি আছে, পিকচারে তো আছেই, ডকুমেন্টসের মধ্যেও ছবি থাকে, ডাউনলোডসের মধ্যে ছবি থাকে, যেখানে যেখানে থাকবে আমরা এখান থেকে একটা ছবি কিন্তু ডাউনলোড করে নিয়ে বসিয়ে দিতে পারবো। মনে করুন আমি এখান থেকে একটা যে কোনো একটা ছবি নিয়ে আসি, লোগো 270 নামে একটা অপশন আছে। এই যে এখানে আমরা কি পাইলাম, নিরাপদ সড়ক চাই আন্দোলনের একটা লোগো আমরা এখানে একটা নিয়ে আসলাম। ঠিক আছে, এই লোগোটা এখানে যে নিয়ে আসলাম, এখানে এটা কিন্তু আমি রিমুভ করে যেখানে খুশি নিয়ে আমার মতো জায়গায় বসিয়ে দিতে পারবো। এটা আমি যদি চাই যে দুইটা সেলের মধ্যে বসাবো, কয়েকটা সেলের মধ্যে এরকম আমি বসিয়ে দিব, সেজন্য কি করব? এজন্য আমরা যেটা করব, আচ্ছা 1 মিনিট। হ্যাঁ, আমরা এইটুকু জায়গায় মনে করি যে আমরা এই দুইটা সেলের মধ্যে, দুইটা এদিক থেকে তিনটা এবং এদিক থেকে তিনটা এরকম সেলের মধ্যে আমি আমি চাচ্ছি যে এইটুকু সেলের মধ্যে আমি কি করব, আমার এই লোগোটাকে ইনসার্ট করব। সেখানে আমি প্রথমে এইটাকে দুইটা ঘরকে মার্জ করে নিলাম। মার্জ করার পরে আমি যদি এটাকে টেনে নিয়ে এখানে বসিয়ে দিই, এই যে এখানে কিন্তু এটা হয়ে গেল। হ্যাঁ, এখানে নিরাপদ সড়ক চাই, এই যে একটা এইভাবে আমরা কি করতে পারি, একটা সেলের মধ্যে বসিয়ে দিতে পারি কোনো একটা লোগো। অথবা যদি আমরা ছবি বসাতে চাই, ছবি বসানোর ক্ষেত্রে কি হবে, ছবিটা সাধারণত কেমন হয়, সাধারণত এইরকম একটু চ্যাপ্টা হয়, লম্বা হয়। তো সেই ক্ষেত্রে আমি এইটুকু জায়গাকে এরকম স্পেস করে তারপরে আমি ঠিক আবার ইনসার্টে যাব। ইনসার্ট থেকে এখান থেকে যদি আমি পিকচারে দেই, ইনসার্ট থেকে পিকচার দেওয়ার পরে পিকচার দেওয়ার পরে এখান থেকে কি করব আমরা, এখানে দেখি আর একটা ছবি আমরা এখান থেকে দিয়ে দেবো। মনে করুন কোথায় যাবে, যাই, হ্যাঁ যাই, যাই মানে কি লাঠি নাকি?
এখান থেকে আমি আমার একটা সাইন মনে করি, এখান থেকে আমি এই যে ছবিটাকে ইনসার্ট করে নিলাম। এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, অনেক বড় একটা ছবি। সো এই যে এটাকে আমরা কিভাবে রিসাইজ করে এখানে দিতে পারবো, আমি যদি এটার এই যে এটাকে ছোট করে এই কর্নারে যদি ক্লিক করি, এই যে কন্ট্রোল চেপে ধরে যদি আমি ক্লিক করি, তাহলে চতুর্পাশ থেকে একইভাবে চারপাশ থেকে সমানভাবে এটা কিন্তু ছোট হতে থাকবে। এবার ছোট হওয়ার পরে আমি এখানে যদি এনে বসাই, আরো যদি ছোট করতে হয় আরো ছোট লাগবে আমার এখানে। এই যে এভাবে আমরা কি করতে পারি, এক্সেল শিটের মধ্যে একটা ছবি আমরা ইনসার্ট করে দিতে পারি। তো এখন আমরা চাচ্ছি যে হ্যাঁ, এই নিরাপদ সড়ক চাই যে লেখাটা আছে, এই লেখাটা এর নিচে আমরা এইটুকের মধ্যে ধরাবো। এই নামের নিচে এই জায়গাটুকুর মধ্যে আমরা যদি ধরা দিতে চাই, তাহলে কি করবো, এইটুকুকে সেন্টার এন্ড মার্জ করলাম, তাহলে এই জায়গাটাকে কি করব, আনমার্জ করে দেবো। আনমার্জ করার জন্য কি করব, এটাকে সিলেক্ট করে আবার এই মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলে এটা আগের মতো আনমার্জ হয়ে যাবে। এখন আমি যদি এই জায়গাতে আমার লোগোটাকে নিয়ে আসি, তাহলে কি এই জায়গার মধ্যে অ্যাটাচ হচ্ছে না। এজন্য আমি কি করব, এখানে আমি কর্নারে মাউসের কার্সারটা রেখে কন্ট্রোল প্রেস করব। কন্ট্রোল প্রেস করে ধরে একটু নিচের দিকে টান দিলে এটা সব দিকের সমতা ঠিক রেখে, অনুপাত ঠিক রেখে এটা কিন্তু একই রকম একইভাবে সব দিক থেকে ছোট হতে থাকবে। আবার যদি সব দিক থেকে বড় করতে চাই, এভাবে সব দিক থেকে বড় হবে, আবার নিচের দিকে টান দিলে সব দিক থেকে এটা কিন্তু ছোট হবে। স্কেল ঠিক রেখে এটা ছোট বড় করার জন্য আমরা কন্ট্রোল প্রেস করব। এই হলো আমরা কিভাবে এটাকে পিকচার অ্যাড করব তার নিয়ম। আমরা এটাকে আরেকটু বড় করে দিতে কিন্তু পারি, এটা অনেক ছোট হয়ে গেছে। এই যে এইটুকু থাকলো। আর ছবিটাকে যদি আমরা আর একটু বড় করি, এই যে এবার কিন্তু আমরা এভাবে করে ছবি এবং পিকচার এবং যে কোনো ছবি আমরা এক্সেল শিটের মধ্যে অ্যাড করে দিতে পারি। আচ্ছা, এরপরে ইনসার্টের মধ্যে আর কি আছে, ইনসার্টের মধ্যে এখানে আছে অনলাইন পিকচার। অনলাইন থেকে আমরা কিভাবে এখানে পিকচার অ্যাড করে দিতে পারবো, দেখুন আমরা এখানে অনলাইন পিকচারে যদি ক্লিক করি, তাহলে দুইটা অপশন পাচ্ছি আমরা। প্রথম অপশনটা পাচ্ছি হচ্ছে বিং ইমেজ সার্চ থেকে, আর একটা অপশন পাচ্ছি অন ড্রাইভ থেকে। পার্সোনাল যদি কোনো ড্রাইভ থাকে আমাদের অন ড্রাইভ, সেখান থেকে আমরা নিতে পারবো। আমরা কি করব, এখান থেকে এই যে বিং সার্চে যদি ক্লিক করি, তাহলে একটা সার্চ করার মতো অপশন পাবো। এইখানে আমরা যদি সার্চ করি, এখানে রোজেস আছে, এখানে আরো কিছু আছে যেগুলো দেখা যাচ্ছে না, ক্যামেরাটা হাইড করে রাখা আছে কারণ আমরা এখনো সার্চ করিনি কিছু। আমরা এখানে যদি কিছু সার্চ করি, মনে করি আমরা এখানে সার্চ করছি সর্প, হ্যাঁ, আমরা এখানে একটা সুন্দর দেখে একটা সাপ আমরা এখানে ইনসার্ট করে দেব। এটাকে আমরা বাছাই করে নিলাম, বাছাই করে নিয়ে এটাকে যদি ইনসার্ট করি, এই যে একটা সাপ আমরা এখানে ইনসার্ট হয়ে গেছে। এখন এটাও কিন্তু অনেক বড় হয়েছে, এটাকে আমরা সেম ভাবে স্কেল করে নিয়ে ছোট করতে পারি। স্কেল করব কিভাবে, যে কোনো একটা কর্নারে মাউসের কার্সরটা রাখবো, রাখার পরে কন্ট্রোল প্রেস করে ধরে এটাকে আমি নিচের দিকে টান দিলে কি হবে, এটা ছোট হতে থাকবে। আবার উপরের দিকে আমি যদি টান দেই, এটা আরো বড় হবে। নিচের দিকে টান দিয়ে আমি কি করতে পারি, এটাকে ছোট করে নিতে পারি। এই যে যত ছোট লাগবে যত বড় লাগবে আমরা করতে পারি। হ্যাঁ, আর যদি আমরা একদিক থেকে বড় করতে চাই, এইটাই যে একদিক থেকে বড় করব, সেক্ষেত্রে আমরা এক পাশ ধরে যদি টান দেই, তাহলে এটা এক পাশ থেকে বড় হবে। ঠিক আছে, উপর থেকে যদি টান দেই উপরে বড় হবে, নিচে যদি টান দেই নিচে এরকম বড় হবে। তাহলে আমরা এটাকে যদি চারপাশ থেকে বড় করতে হয় একই রকম ছোট বড়, তাহলে আমরা কন্ট্রোল ক্লিক করে ধরে এটাকে আমরা প্রেস করব। এখন এইটাকে কিন্তু আমরা বিভিন্ন শেপ দিতে পারি। কিভাবে দিতে পারি, দেখুন এই ছবিটাকে সিলেক্ট রাখা অবস্থায় এখানে একটা ফরম্যাট মেনু অটোমেটিক ওপেন হয়ে থাকবে।
এখানে আমরা কতগুলো ফ্রেম দেখতে পাচ্ছি। এই যে প্রথম যে ফ্রেমটা আছে এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে চারপাশে এরকম ছোট একটা একটা ফ্রেম আকার এটা ধারণ করবে। এরপরে দেখুন এখানে একটা বেভেলড ম্যাট ফ্রেম আছে, বেভেলড ম্যাট। এই বেভেলড ম্যাট হোয়াইট আছে একটা, এই বেভেলড ম্যাট হোয়াইটে যখন যাব, বেভেলড ম্যাট হোয়াইটে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারপাশে আমরা এরকম একটা হুম চারপাশে আমরা এরকম একটা কিন্তু বর্ডার টাইপ দেখতে পাবো। ঠিক আছে, এটা হচ্ছে বেভেলড ম্যাট হোয়াইটে গেলাম। এরপরে দেখুন এরপরে কি আছে, এরপরে মেটাল ফ্রেম আছে। মেটাল ফ্রেমে যদি আমরা যাই, এটা একটা মেটাল টাইপের একটা ফ্রেম চারপাশে তৈরি হয়েছে। আমরা সাপকে সুন্দর একটা ফ্রেমের মধ্যে আবদ্ধ করে রাখলাম। এবারে যদি আমরা একটা ড্রপ শ্যাডো চাই, এর মধ্যে ড্রপ শ্যাডো রেক্টেঙ্গেল চাই, তাহলে আমরা এই যে ফ্রেমটা আছে এটা হচ্ছে ড্রপ শ্যাডো, যদি দিতে চাই দিতে পারবো। এরপরে আছে ড্রপ শ্যাডো রেক্টেঙ্গেল তো দিলাম। এরপর আছে রিফ্লেক্টেড একটা রেক্টেঙ্গেল আছে। এই যে দেখুন এটা নিচে কিন্তু একটা রিফ্লেকশন পড়েছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি এই সাপের নিচে কি হয়েছে, একটা সাপের একটা রিফ্লেকশন পড়েছে। আমরা এভাবে এখান থেকে দিয়ে দিতে পারি। রিফ্লেক্টেড, এই যে একটা রিফ্লেকশন দিলাম। রিফ্লেকশনের পরে এই যে আরেকটা আছে, এটা হচ্ছে এটা হচ্ছে সফট এজেস একটা রেক্টেঙ্গেল। তো সফট এজেস একটা রেক্টেঙ্গেলে যদি আমরা দিই, এখানে এর পাশের যে এজ গুলো আছে এগুলো একটু সফটনেস হবে। এরপরে আছে একটা ডাবল ফ্রেম, অর্থাৎ একটার চারপাশে একটু বড় একটা ইয়ে থাকবে। ওটাকে কি বলে, ফ্রেমের চারপাশের জায়গাটা একটু বিস্তৃত থাকবে, মার্জিনটা। তারপরে এখানে আমরা এটার মাধ্যমে কি পাবো, একটা হোয়াইট এন্ড ব্ল্যাক একটা ডাবল ফ্রেম পাবো আমরা পাশে। এবারে দেখুন শুধু একটা ব্ল্যাক ফ্রেম পাবো, ব্ল্যাক ম্যাট। ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাক একটা ম্যাট যদি চাই। তারপরে দেখুন এটার নাম কি, এটার নাম হচ্ছে, এটা একটা সিম্পল একটা ফ্রেম, একটা ব্ল্যাক একটা ফ্রেম, চারপাশে একটা ব্ল্যাক বাউন্ডারি পাবো আমরা, আর মাঝখানে ছবিটা থাকবে। এটা ছিল আমাদের ফ্রেম নিয়ে আলোচনা। এরপরে দেখুন গোল একটা ফ্রেম আছে। এই যে এটাতে দেখুন একটা নিচে কিন্তু এটা একটা বেভেলড ওভালের নিচে কিন্তু একটা শ্যাডো পড়ে। এই যে বেভেলড ওভাল যখন দিলাম, নিচে দেখুন একটা শ্যাডো কিন্তু আমাদের আছে, নিচে শ্যাডো পড়েছে। এখানে বেভেলড ওভালের পাশে যেটা আছে সেটা হলো কম্পাউন্ড ফ্রেম। এই কম্পাউন্ড ফ্রেমে দেওয়ার পরে দেখুন কম্পাউন্ড একটা ফ্রেম তৈরি হয়েছে। এটা আগের গুলোর থেকে একটু আলাদা। যদি আমরা একটু সূক্ষ্মভাবে দেখি, আগে এরকম ফ্রেম ছিল বাট হুবহু এরকম কিন্তু ছিল না। এই যে একটা আছে, এটা দেখতে এরকমই কিন্তু হুবহু এরকম না, কিছুটা আলাদা। এরপরে যদি আমরা এখানে নিচে ক্লিক করি, এই যে এখানে যদি ক্লিক করি দেখতে পাবো কতগুলো আমাদের ফ্রেম আছে। যতগুলো ফ্রেম আছে সবগুলো ফ্রেমে যে 3D টাইপের কিছু ফ্রেম আছে, আমরা এখানে একটু বাঁকা রোটেশন দেখাবে, তারপরে এই যে এটাতে আরেকটু রিফ্লেকশন দেখাবে, এখানে এটাতে দেখাবে কি এটা একটা হোয়াইট রিফ্লেকশন হবে। এখানে এই যে একটু চেমফার হয়ে যাবে, চারপাশটা একটু একটু চেমফার সাইড হয়ে যাবে, মেটাল আকৃতি বাট চারপাশটা একটু চেমফার্ড হয়ে যাবে। তারপরে দেখুন একটা আছে, এটা হলো মেটাল ওভাল, অর্থাৎ এটাতে আপনারা যদি কোনো মেটাল টাইপের কোনো ওভাল যদি চাই আমরা ছবির চারপাশে, এই মেটাল আকৃতির ওভালের মধ্যে ছবিটা থাকবে, তাহলে আমরা এই ফ্রেমটা দিতে পারি। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা এই ক্লাসটা, এইরকম একটা ক্লাস কিন্তু এমএস ওয়ার্ডেও করেছিলাম। এমএস ওয়ার্ডে ছবির যে ব্যাপারগুলো আর এখানের ছবি অ্যাড করার ব্যাপারগুলো সেম, তার মধ্যে কোনো পার্থক্য নেই। এটা ছিল আমাদের ওভাল, মেটাল ওভাল। এরপরে দেখুন এই আর একটা আছে, এটা হলো আপনার আহ, এটা একটা রিভেল টাইপ। ঠিক আছে, রিভেল রেসপেক্টিভ যেটা আছে, রিভেল পার্সপেক্টিভ টাইপের একটা, রিভেল পার্সপেক্টিভে গেলে আমরা এটা পাবো। এরপরে আছে কি দেখুন, এরপরে রিভেল রিভেল রেক্টেঙ্গেল একটা আছে। রিভেল মানেই হলো চারপাশ থেকে এরকম একটা বাঁকানো অবস্থা থাকবে, এটাই হলো রিভেল।
এবারে দেখুন এবারে কি আছে, আমরা স্নেকটাকে আমরা যেভাবে চাবো, এই যে পিছন থেকে যদি আরেকটা ব্যাকগ্রাউন্ড চাই, আরেকটা ব্যাকগ্রাউন্ডের পিছনে একটা ছায়া পড়বে এরকম চাইলে আমরা এই শেপটা দিতে পারি। এরপরে আরো বিভিন্ন শেপ আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। আপনারা দেখবেন যে যেটাতে আমরা ক্লিক করব, আমরা যে ছবিটাকে নিয়ে কাজ করছি সেই ছবিটা ওই আকৃতির হয়ে যাবে। এখানে আমরা বিভিন্ন ফ্রেমের মধ্যে সাপকে বন্দি করে রাখলাম। আমরা যদি এটাকে, হ্যাঁ, আচ্ছা, তো কন্ট্রোল চেপে ধরে ক্লিক করা আর কন্ট্রোল ছাড়া ক্লিক করার মধ্যে যে একটা পার্থক্য আছে সেইটা আমি একটু বলি আপনাকে। আমি যদি এখান থেকে কর্নারে ধরে নিয়ে যদি কন্ট্রোল ক্লিক না করে শুধু এটাকে প্রেস করি, তাহলে যে কাজটা ঘটবে, আমার এই পাশ অর্থাৎ আমার বাম পাশের একদম বটম লেফট যে কর্নারটা আছে, বটম লেফট কর্নার, এই কর্নারটির বিন্দুটা ঠিক থাকবে, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না। আর যদি আমি কন্ট্রোল ধরে নিয়ে এটা করি তাহলে আমার বটম লেফট কিছুই ঠিক থাকবে না, চতুর্পাশ থেকে চারোপাশ থেকে বাড়বে কমবে, চারোপাশ থেকে সমানভাবে বাড়বে কমবে। হ্যাঁ, আর কন্ট্রোল চেপে না ধরলেও সমানভাবেই কমবে বাড়বে। বাট আমার এই যে একদম নিচের বাম পাশের যে বাম পাশের নিচের যে বিন্দুটা, ওই বিন্দুটা ঠিক থাকবে, ওই বিন্দুটা নড়াচড়া করবে না। এই হলো আমাদের কন্ট্রোল চেপে ধরে এবং কন্ট্রোল ছাড়া ক্লিক করার মধ্যে পার্থক্য। আশা করি আমি সবাইকে বুঝতে পেরেছি। চলুন এবারে আরেক আরো কিছু বিষয় আমরা একটু দেখি। আচ্ছা, আমরা এখানে মোটামুটি পিকচার স্টাইল গুলো এখানে শেষ করে ফেলেছি। এখানে এরকম আরো কিছু পিকচার স্টাইল আছে, আমি পিকচারটাকে কেটে দিলাম। এখানে যে পিকচার গুলো রেখেছিলাম এগুলোও কেটে দিই। আমরা এখানে দুইটা পিকচার কিভাবে সিলেক্ট করলাম, প্রথমে একটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কন্ট্রোল প্রেস করে নিচেরটাকে সিলেক্ট করলাম, তাহলে দুইটা একবারে আমার সিলেক্ট হয়ে গেছে। দেখুন দুইটা হয়েছে কিনা, এই যে ধরে নাড়াচাড়া করছি একবারে কিন্তু দুইটা নড়াচড়া করছে। আমরা এটাকে ডিলিট যদি প্রেস করি তাহলে সব একসাথে ডিলিট হয়ে যাবে। তাহলে এটা দেখলাম রেকর্ড হচ্ছে তো, হ্যাঁ। আচ্ছা, ক্লাসে আপনাদের উপস্থিতি একান্তই কম, নাই বললেই চলে। তো ফ্রি ক্লাসের এরকম অবস্থা হলে ক্লাসে মনোযোগ থাকে না, ক্লাস করানোর প্রতি অতটা মনোযোগ থাকে না। আর আপনারা যারা করেন দুই একজন তাদেরও ভালো লাগে না। আমরা আশা করছি আরো বেশি উপস্থিতি থাকুক এবং আমরা যে রেকর্ডেড ক্লাসগুলো প্রোভাইড করি সেগুলোও অনেক কম লোকেই দেখেন। আচ্ছা, আমরা সবার শতভাগ উপস্থিতি কামনা করছি, সবাই শতভাগ উপস্থিত থাকবেন ক্লাসের মধ্যে। আমরা ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে দেখুন আমরা অনলাইন পিকচার দিয়েছি, অনলাইন পিকচারও দিয়েছি। এবারে আসি শেপ নিয়ে আমরা কিছু কাজ করব। শেপের মধ্যে আমরা যদি প্রথম যে শেপটা আছে সেটা দেখতে পাচ্ছি একটা টেক্সট বক্স আছে, আমি ওটাতে যদি ক্লিক করি আমি তাহলে কি করতে পারবো, যে কোনো জায়গায় আমি এরকম টেনে নিয়ে বক্সের মধ্যে লিখতে পারবো। ঠিক আছে, আমি একটা মনে করেন এক্সেল আছে, তো কি হয়েছে, আমরা এর মধ্যে যদি লিখতে চাই, হ্যাঁ, এভাবে আমরা লিখতে পারবো। বোঝা গেল? এবার আমরা যদি এটাকে ধরে এই যে এক্সেল এর মধ্যে আমরা ওয়ার্ডের মতো করে এভাবে কিন্তু লিখতে পারবো। হ্যাঁ, এটা ছিল আমাদের, যেহেতু এটা হচ্ছে টেক্সট বক্স, সুতরাং এখানে টেক্সট নিয়ে টেক্সট এর কাজগুলো এখানে আমরা করতে পারবো। এটাকে যদি আমরা একটু বড় ছোট করতে চাই, বড় ছোট করতে পারবো। হ্যাঁ, এরকম ছোট বড় করতে পারবো। এবার এটা যদি আমরা ফিল দিতে চাই তাহলে কি করব, এটাকে সিলেক্ট করে রাখলাম, সিলেক্ট করে রেখে আমরা যদি এখানে শেপ ফিলে যাই তাহলে আমরা এটার ভিতরে যে কোনো ধরনের একটা ফিল দিতে পারবো। আর যদি আমরা শেপ আউটলাইন দিতে চাই, যে মোটা একটা আউটলাইন থাকবে পাশে, তখন কি করব, মোটা আউটলাইন যদি চাই তাহলে এই যে এরকম মোটা আউটলাইন দিয়ে দেবো। মোটা আউটলাইন যদি না চাই, অন্য কোনো রকম চাই, এই যে যদি আমরা এরকম ফোটা ফোটা চাই তাহলে ফোটা ফোটা দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো আমরা যদি এইটাকে সিলেক্টেড রাখি, ফোটা ফোটা না রাখি, তাহলে কিন্তু আমরা দেখেন, আমরা আরেকটা ব্যাপার একটু দেখি, যদি
তো অ্যারো চিহ্নগুলো এখানে অ্যাভেলেবেল থাকতেছে না, আমরা যদি পরে অ্যারো চিহ্নটা অ্যাভেলেবেল হয় আমরা পরবর্তীতে এটা দেখাবো, এটা অন্য একটা ক্ষেত্রে হবে, আমরা দেখছি একটু পরে আলোচনা করছি ওটা নিয়ে। আমরা এই যে এটা নিয়েছিলাম বক্স, টেক্সট বক্সটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমরা যদি ইনসার্টে নিয়ে আরেকটা বক্স এখান থেকে দেখি শেপ থেকে, দেখুন শেপের পরে এখানে আছে, এগুলো আমরা রিসেন্টলি ইউজ করেছি সেই জন্য আছে। এখানে এখানে দেখুন আছে লাইন। এই লাইনে যদি ক্লিক করি তাহলে আমরা একটা লাইন আঁকতে পারবো, এই যে লম্বা একটা লাইন আঁকতে পারবো, যেরকম খুশি আমরা একটা লাইন কিন্তু আঁকতে পারবো। এই যে একটা লাইন হয়ে গেছে। আমরা যদি এই লাইনটাকে যদি আরো কালার করতে চাই, এই যে এখান থেকে বিভিন্ন কালার আমরা সিলেক্ট করে দিতে পারি। এই যে ইয়েলো একটা লাইন আসলো, অথবা রেড একটা লাইন যদি আমরা চাই তাও আমরা দিয়ে দিতে পারি এখান থেকে। মনে করুন আমরা রেড চিনতেছি না, এখান থেকে দেখা যাচ্ছে না, তাহলে কি করব, এই যে রেড, ডার্ক রেড একটা লেখা আসছে, অথবা এই যে রেড লেখা আছে, এটাতে ক্লিক করে দিলাম, একটা রেড লাইন তৈরি হয়ে গেল। হ্যাঁ, আমরা এখানে শেপ ফিল এটা পেলাম, শেপ আউটলাইনটা পেলাম। শেপ আউটলাইনের মধ্যে দেখুন নো আউটলাইন আছে, নো আউটলাইনে আমাদের কিছুই আউটলাইন থাকবে না, কালার আছে। এরপরে যেটাকে মোটা যদি করতে চাই, তারপরে মোর লাইন আছে, এটাতেও করতে পারি। আমরা চাচ্ছি যে এরকম মোটু একটা লাইন থাকবে, এই মোটা লাইনটাকে সিলেক্ট করে দিলে কি হবে, এরকম মোটা একটা ইয়া হবে। এরপরে দেখুন এখানে আছে ইফেক্ট, আমরা চাচ্ছি যে এটার মধ্যে একটা ইফেক্ট ক্রিয়েট করব। এই যে এখানে শ্যাডো ক্রিয়েটটা হবে না, এই যে শ্যাডোটা যদি দেই, এই যে প্রিসেটের এই ব্যাপারগুলো এখানে দেখা যাবে না, শো করবে না। হ্যাঁ, লাইনের মধ্যে কিন্তু প্রিসেট ওইভাবে শো করে না, দেখুন শো করেছে, বাট সেটা কিন্তু অতটা ওইভাবে আমরা দেখে বুঝতে পারছি না যে কিভাবে হলো, এটা অনেক হালকা হয়ে গেছে। হ্যাঁ, যেটা হোয়াইট একটা লাইন ছিল আমাদের। এবার যদি প্রিসেটে আসি, প্রিসেটে কিন্তু এইভাবে আমরা এটাকে মডিফাই করতে পারছি। এই যে এটার নিচে একটা শ্যাডো পড়েছে, আমরা এই প্রিসেটেড এইটার মধ্যে আমরা যদি আরো কোনো ইফেক্ট দিতে চাই, রিফ্লেকশন তো দিলাম, গ্লোনেসটা যদি দিতে চাই, এই যে এটা আরো গ্লো করবে, দেখুন একটু যদি খেয়াল করেন এর পাশে কিন্তু গ্লো করছে, আরো একটা শ্যাডো টাইপের আসছে, চারপাশে একটা লাইট আসছে, এসে এটা কিন্তু একটা গ্লো হয়ে গেছে। হ্যাঁ, এই যে তা এটা যখন দিলাম, এরপরে দেখুন আরো কিছু আছে, এখানে সফট এজ আছে, এর এজ গুলো সফট হবে, সফট হতে হতে এক পর্যায়ে শেষ হয়ে যাবে, এরকমও আছে। আমরা সফট এজ না দেই, না দেওয়ার পরে এরপরে দেখুন আর কি আছে, বেভেল আছে। এই বেভেল দিলে কি হবে, বেভেলের একটু এক্সট্রুড হবে কোনো একটা জায়গায়, একটু ছোট হবে বা একটু উপরের দিকে উঠে থাকবে বা একটু নিচের দিকে নামবে, এই কাজটা বেভেলের কাজ। তারপরে আছে 3D রোটেশন, আমরা যদি 3D টাইপে একটা রোটেশন দিতে চাই এটার মধ্যে, তাহলে কি হবে, তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা রোটেশন দিয়ে আমরা কিন্তু আমাদের, এই যে একটা রোটেশন দিয়ে দিলাম এটাকে। তো এই লাঠিটা, এই যে লাইনটা কি এভাবে ছিল, ছিল একটা সামান্য লাইন, এখন মনে হয় যেন একটা বাঁশের লাঠি বা একটা রড এরকম কিন্তু, অথবা একটা কালারফুল একটা দণ্ড। এভাবে আমরা কি করতে পারি, আমরা লাইন শেপগুলোকে নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, এই লাইন শেপটাকে আমি এবার কি করলাম, ডিলিট করে দিলাম। দেখি এরপরে আর কোন শেপ আছে। লাইন শেপের পরে দেখুন এখানে আছে হচ্ছে একটা অ্যারো চিহ্ন আছে। হ্যাঁ, অ্যারো চিহ্নটা ওই লাইনের মতোই কাজ করবে। আচ্ছা, লাইন থেকে আমি একটা বিষয় একটু স্কিপ হয়ে গেছে, আমি লাইনে আবার একটু যাই, ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে লাইনে গেলাম। এই যে লাইনগুলো আমরা যদি সোজা দিতে চাই, এটা এদিকে বাঁকা হচ্ছে, এদিকে বাঁকা হচ্ছে, আমরা যদি চাই যে সোজা একটা লাইন ক্রিয়েট করব, তাহলে কি করব, ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে শেপে যাব, শেপ থেকে এই যে লাইন নিব একটা, লাইন নেয়ার পরে আমরা কন্ট্রোল চেপে ধরবো, কন্ট্রোল চেপে ধরে আমরা যদি যে কোনো জায়গায় দাগ দেই, আমি দুঃখিত, আমরা শিফট চেপে ধরবো, শিফট চেপে ধরে আমরা যদি যে কোনো জায়গায় দাগ দেই, তাহলে ওই লাইনটা ওই বরাবর সোজা হবে। আমি যদি আবার একটু চেষ্টা করি, আমি এখান থেকে কোথায় যাব, এখান থেকে লাইনে যাব, লাইন সিলেক্ট করে আমি এরপরে আমি কি করব, আমি শিফট প্রেস করে ধরে রাখবো, শিফট ধরে রেখে আমি যদি এরকম টান দেই, মাউসের লেফট বাটন ধরে ড্র্যাগ করে সামনের দিকে টান দেই, তাহলে কি হবে, খুব সোজা একটা লাইন ক্রিয়েট হবে।
এই সোজা লাইন ক্রিয়েট হওয়ার পরে আমরা একে যে কোনো ভাবে মডিফাই করতে পারবো, যেভাবে করেছিলাম এতক্ষণ ঠিক সেম ভাবে আমরা কিন্তু কাজগুলো করতে পারছি। এই যে এটাকে যদি আমরা অ্যারো চিহ্ন হিসেবে ব্যবহার করতে চাই, যে দুই দিকে অ্যারো চিহ্ন হবে, এই যে অথবা একদিকে তীরের মতো ধনুকের মতো হবে, সবকিছুই আমরা কিন্তু এখান থেকে করতে পারি। আমরা যদি একদিকে অ্যারো চিহ্ন চাই তাহলে এটা দেব, ডান দিকে অ্যারো চিহ্ন চাইলে এই দেখুন ডান দিকে কিন্তু অ্যারো চিহ্ন হয়ে গেছে। আমি কিন্তু শিফট না ধরার কারণে এটা বাঁকা হচ্ছে, আবার যদি শিফট প্রেস করি তাহলে কিন্তু এটা সোজা হয়ে যাবে। হ্যাঁ, এই যে এটাকে আমরা একটু ব্ল্যাক অন্য কালার করে নিই, ব্ল্যাক কালার করলাম। এরপরে আমি যদি এটার একটু মোটা বানাতে চাই এটাকে, এই দেখুন এটা কিন্তু একটা একটা অ্যারো চিহ্ন হয়ে গেছে। এভাবেও আমরা অ্যারো চিহ্ন আঁকতে পারি, অথবা আমরা এখান থেকে ইনসার্টে গিয়ে দেখুন এখানে সরাসরি অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্ন আমরা এরকম আঁকতে পারি। এভাবে আঁকলে কি হবে, এরকম হবে। এই যে এটাকে আরেকটু মোটা বানাই আপনাদেরকে যদি দেখাই, এটাও কিন্তু একটা মোটা দাগ হয়েছে। তো এই অ্যারো চিহ্নটাকেও আমরা যদি সোজা করতে চাই তাহলে কি করতে হবে, অ্যারো চিহ্নটাকেও সোজা করতে হলে আমাকে শিফট চেপে ধরে টান দিলে আমাদের এটা কিন্তু এটা সোজা হবে। দেখি আমি আর একটু চেষ্টা করি। আবার যদি আমি এটাকে দিলাম লাইন যেটা আছে সেটা দেওয়ার পরে আমি শিফট চেপে ধরে আমি যদি দেই, এই যে আমার কিন্তু এখান থেকে কি হয়েছে, একটা অ্যারো চিহ্ন ক্রিয়েট হয়েছে। এই অ্যারো চিহ্নটার আমি যদি শেপ আউটলাইনে যাই, শেপ আউটলাইন থেকে এখান থেকে গিয়ে আমি এটাকে আরো মোটা করে দিলাম, 4-5 গুণ 8 গুণ মোটা করে দিলাম। এরপরে আমি এর কালারটা যদি একটু চেঞ্জ করে দিতে চাই, এটাকে আমি যদি আরো বড় করতে চাই, দেখুন এখান থেকে আমি যদি বড় করি, এই যে আমি যদি আশেপাশে টানে নিয়ে যাই তাহলে কিন্তু এটা আর একই সমান্তরাল সাইজে থাকবে না। আমি যদি শিফট প্রেস করে ধরি, শিফট প্রেস করে ধরলেই এটা কিন্তু সমান্তরাল ভাবে বড় হবে, একই সমানভাবে। আচ্ছা, এই যে অ্যারো চিহ্ন আর এই নিচেরটা যে অ্যারো চিহ্ন, দুইটার মধ্যে একটু কিন্তু পার্থক্য আছে। উপরের অ্যারো চিহ্নটাতে এই মাথা অ্যারো চিহ্নের যে কর্নারটা আর নিচের অ্যারো চিহ্নের কর্নারটা দুইটা আলাদা, দুইটা দুই রকম দেখতে হচ্ছে। সো আমরা এখানে কি করতে পারি, এখানে এই এই যে নিচের অ্যারো চিহ্নটা এটা কিন্তু আমরা শেপ আউটলাইন থেকে করেছিলাম। এই যে শেপ আউটলাইনের মধ্যে এই যে অ্যারো চিহ্নগুলো আছে এখান থেকে নিয়েছিলাম। তো এখানে যদি আমরা এটা দেই, এই যে এটা যদি দেই তাহলে ওই আগের মতো হবে। অ্যারো চিহ্নের কয়েকটা ধরন এখানে দেওয়া আছে, স্টাইল দেওয়া আছে। তো আমরা এরকম অ্যারো চিহ্ন, বিভিন্ন স্টাইলের অ্যারো চিহ্ন আমরা এখান থেকে কিন্তু দিতে পারছি। আচ্ছা, এরপরে দেখি অ্যারো চিহ্ন তো গেল। আমরা লাইন টুলটা দেখলাম। লাইন টুলের আরো একটা অ্যারো চিহ্ন আছে, এটার দুই পাশেই অ্যারো চিহ্ন তৈরি হবে। এই যে এটাকে আমরা যদি একটু শেপ আউটলাইনে গিয়ে আরেকটু যদি মোটা করতে চাই, না হলে দেখা যাচ্ছে না আপনার ওখান থেকে। তো এটাকে আমরা যদি ব্ল্যাক করি, ব্ল্যাক করতে হলে কি করতে হবে, এখানে শেপ আউটলাইনে যাব, আউটলাইনে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা কালার আমি এখান থেকে চুজ করে দেব। আচ্ছা, এটা তো একটা দুই পাশেই অ্যারো চিহ্ন হয়েছে, এটাকে আমরা যদি চেঞ্জ করে দিতে চাই তাহলে কি করব, এই যে অ্যারো চিহ্ন আছে এখানে যদি ক্লিক করি তাহলে আমরা যেটা চাইবো সেইভাবে কিন্তু এটাকে আমরা দিতে পারবো। ঠিক আছে, এই যে। আর এটা যদি আমরা শিফট ক্লিক করে ধরে দিতাম, শিফট ক্লিক করে ধরে, হ্যাঁ মনে করুন এইরকমই আছে, আমি এটার মাথাটা ধরলাম,
ধরে আমি যদি এদিক সেদিক টান দিয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি যে এই যে অবস্থান আছে এই জায়গা থেকে সোজা নিচের দিকে ও নেমে আসুক। কিন্তু আমি যদি ডান হাত থেকে আমি যে কোনো দিকে টান দিই তাহলে কিন্তু আসছে না। আমি যদি এইটা ক্লিক করে রাখা অবস্থায় আমি যদি শিফটটাকে প্রেস করে ধরি, তাহলে যেভাবে আছে ওই ঠিক ওই সোজাসুজি কিন্তু নেমে আসছে। সোজাসুজি নেমে আসছে, ওর কোনো চেঞ্জ নাই। এই যে একদম সোজা আমি কি করলাম, এরকম একটা দাগ টানলাম। আমরা এক্সেল শিটের মধ্যে এরকম যেভাবে এই কাজগুলো করতে পারি, সেম একইভাবে আমরা এই কাজগুলো মাইক্রোসফট ওয়ার্ডে এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একইভাবে আমরা কিন্তু করতে পারি। আই এম সরি, দেখুন আমরা যেখানে ছিলাম, আচ্ছা এই লাইনগুলো আমরা এখানে দেখলাম। আমরা যদি আরেকটু নিচে যাই, দেখুন এখানে শেপের ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে এখানে শেপের মধ্যে আমরা লাইন দেখলাম। এরপরে দেখুন এই একটা আঁকা বাঁকা লাইন আছে, হ্যাঁ? এই যে আঁকা বাঁকা লাইনটাতে কি হবে, আমরা যদি ওটাকে দেখি, দেখুন এই যে এরকম একটা বাঁকা লাইন আমরা এখানে পেলাম। একটু মোটা করে দেখাই আপনাদেরকে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। এই যে দেখুন এটা একটা মোটা একটা লাইন হয়ে গেছে। এখন এইটাকে যদি আমরা এখানে আবার ক্লিক করি, ক্লিক করে যদি একটু কালারটা চেঞ্জ করি, কালো দিলাম, এখন আরো ভালোভাবে দেখা যাচ্ছে। তো এখানে যদি আমরা এই অ্যারোতে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে রাইট সাইডের অ্যারো হোক বা বাম সাইডের অ্যারো হোক অথবা ভিন্ন স্টাইলে আমরা অ্যারোর যা যা অপশন আমরা পেয়েছিলাম, একটা দুইটা তিন চার, হ্যাঁ, মনে করুন আমাদের এখন সবগুলো অ্যারো চিহ্নই দরকার এখানে। তখন আমরা কি করব, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রেখে এটা তো কপি করা আছে, তা আছেই তো নাকি। এখন আমরা এটাকে যদি কন্ট্রোল প্রেস করে ধরি, তাহলে এটা টান দিই, তাহলে এটা কপি হয়ে আসবে। কোনো একটা শেপকে ধরে আমি যদি কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে টেনে নিয়ে আসি, তাহলে ওটা কপি হয়ে অন্য জায়গায় স্থানান্তর করবে। এখন আমার এইটাতে দরকার অন্য আরেকটা অ্যারো চিহ্ন। তাহলে আমরা কি করব, এখান থেকে অ্যারো চিহ্নতে গিয়ে এই যে দ্বিতীয়টা নিয়ে নিলাম, এখানে অন্য একটা অ্যারো চিহ্ন হয়ে গেল। এখন আমার যদি অন্য আরো একটা দরকার পড়ে, কি করব, এটাকে আমি কন্ট্রোল প্রেস করে ধরে টান দিয়ে দিকে নিলাম। হুম, এই যে এটা হয়ে গেল। এখন আমি এটাকে যদি আমি অ্যারো চিহ্নটার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করি, এটা তো নেওয়াই আছে, আমরা এই যে এরকম একটা নিচ্ছি। এখন এটাকে আমি আরেকবার চেঞ্জ করে অন্যরকম যদি চাই, এটাকে আবার ওই সেম ভাবে কন্ট্রোল প্রেস করে ধরে অন্যত্র নিয়ে যাব, নিয়ে গিয়ে অ্যারো চিহ্নতে গিয়ে কি করলাম, এই যে উল্টো দিকে এরকম একটা চিহ্ন দিয়ে দিলাম, শেষ। এবার আমি এটাকে চাচ্ছি আরো চেষ্টা করব, যতগুলো অ্যারো চিহ্ন আছে এটাতে সবগুলো আমরা দিব। এখন দেখুন এখানে এই যে একটা আছে, দুই পাশেই অ্যারো চিহ্ন হবে। এখন আমি এটাকে ক্লিক করে, ধরুন যে কন্ট্রোল প্রেস করে ক্লিক করে ধরে এই প্রান্তে নিয়ে আসলাম। এই প্রান্তে নিয়ে এসে এটা থেকে আমি যদি আরো কিছু অন্যরকম কোনো অ্যারো চিহ্ন চাই, এই যে হুম, আমরা সবগুলো অ্যারো চিহ্ন একটা শেপের মধ্যে অ্যাপ্লাই করতে, একটা লাইনের মধ্যে, প্রত্যেকটা লাইনের মধ্যে আমরা অ্যারো চিহ্ন অ্যাপ্লাই করতে পারি। আর অ্যারো চিহ্নগুলো আমরা যখন লাইন ছাড়া অন্য কোনো শেপ নেব, বক্স থাকুক অথবা যাই থাকুক না কেন, অন্য কোনো শেপে কিন্তু এই অ্যারো চিহ্নটা অ্যাক্টিভ থাকবে না।
এটা আমরা দেখেছি এই যে দুই পাশে যদি এরকম একটা ডট চিহ্ন চাই দুই পাশে, তাহলে এরকম একটা শেপ আমরা ক্রিয়েট করে নিতে পারি। আমরা যদি এটাকে কন্ট্রোল প্রেস করে আরো নিচে নিয়ে যাই, এই যে নিচে নিয়ে আসলাম। এবার আমি যদি এটাকে অ্যারো চিহ্নটাকে আরো চেঞ্জ করতে চাই, এই দুই পাশে এরকম গোল চিহ্ন, এ পাশে আগেরটাতে দুই পাশে ছিল চার কোণা চিহ্ন, এবার দুইটাতে গোল চিহ্ন, ওভাল শেপ হয়ে গেল। তো এইভাবে আমরা কি করতে পারি, লাইনগুলোকে অ্যারো চিহ্নের মাধ্যমে অ্যারো চিহ্নতে পরিবর্তন করতে পারি, রূপান্তর করতে পারি। আমরা আজকে তাহলে খুবই অল্প কিছু জিনিস দেখলাম খুব ভালোভাবে। এখানে দেখুন, এখানে আরেকটা শেপ আছে, এই যে সেম ভাবে কিন্তু এই আরো একটা লাইন আছে, বাট এটার মধ্যে অ্যারো চিহ্ন দেওয়া আছে। এই যে নিচের দিকে একটা অ্যারো চিহ্ন সহ এখানে একটা লাইন কিন্তু আছে, শেপের মধ্যেই আছে। এটাতে অ্যারো চিহ্ন নিচের দিকে থাকবে এরকম। আমরা যদি আরো কিছু দেখতে চাই, এটাও সেম ভাবে আমরা অ্যারো চিহ্নটাকে চেঞ্জ করতে পারবো, সবকিছুই করতে পারবো আগেরটাতে যেভাবে করেছি ঠিক সেভাবে। এবার দেখুন একটা আছে যে এটাতে দুই পাশেই অ্যারো চিহ্ন হবে। এই যে এটাতে যদি আমরা ক্লিক করি, দেখুন এটার কিন্তু দুই পাশেই আমরা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি। দেখা তো যাচ্ছে না, একটু বড় করি আপনাদের দেখানোর সুবিধার্থে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা অ্যারো চিহ্ন এবং তার দুই পাশেই এটা কিন্তু একটা লাইন এবং তার দুই পাশেই রয়েছে অ্যারো চিহ্ন। তারপরে আরেকটা ব্যাপার আমরা একটু দেখি, ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে এখানে শেপে যদি যাই, শেপের পরে আমরা দেখেছিলাম হচ্ছে দুই পাশের এই অ্যারো চিহ্নটার পরে দেখুন এখানে একটা একটা কার্ভ কানেক্টর আছে, এটাকে এই চিহ্নটার নাম আছে কার্ভড কানেক্টর। হ্যাঁ, এই কার্ভ কানেক্টরে যদি আমরা যাই, একটা আঁকা বাঁকা একটা শেপ আসবে। দেখুন এই যে কিন্তু একটা বাঁকা টাইপের একটা শেপ আসছে, এটাকে বলা হয় কার্ভ কানেক্টর। আমরা এই কার্ভ কানেক্টরটাকে যদি একটু মোটা করে আপনাদের দেখাই, এই যে একটা মোটা একটা কার্ভ কানেক্টরটা এইরকম মূলত হয়ে থাকে। এটাকেও আমরা অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু দিতে পারি, চেঞ্জ করতে পারি। এই যে দুই পাশে আমরা এভাবে অ্যারো চিহ্ন দিতে পারি, এক পাশে দিতে পারি। হ্যাঁ, কার্ভ কানেক্টর হয়ে গেল এটা। এখন আচ্ছা, কার্ভ কানেক্টর, এই কার্ভ কানেক্টরকে আমরা এভাবে দিতে পারি। এখান থেকে আমরা যখন চেঞ্জ করেও দিতে পারি, মনে করি আমরা এরকম একটা ফোটা ফোটা চিহ্ন যদি দেই, তাহলে কার্ভ কানেক্টরকে আমরা এভাবে একটা ড্যাশ লাইনে রূপান্তর করে দিতে পারি। সবগুলোকেই পারি এভাবে আমরা রূপান্তর করে দিতে। কার্ভ কানেক্টরের পরে এখানে আর কি আছে, আমরা যদি একটু ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে শেপে যাব। শেপে যাওয়ার পরে লাইনের মধ্যে দেখুন এই কার্ভ কানেক্টরের আরো দুইটা ভার্সন আছে। একটা হলো নিচের দিকে অ্যারো চিহ্ন দেওয়া, আর একটা এটা হচ্ছে কার্ভড অ্যারো কানেক্টর, আর এটা হচ্ছে কার্ভ ডাবল অ্যারো কানেক্টর। কার্ভ কানেক্টর একটা, তারপরে কার্ভ অ্যারো কানেক্টর, কার্ভ ডাবল অ্যারো কানেক্টর। আমরা যদি কার্ভ ডাবল অ্যারো কানেক্টরটা দেখি এবং এখানে একটু যদি এটা আঁকি, দেখুন কিরকম একটা কানেক্টর আসছে। এই যে কানেক্টর আসছে, বাট দুই পাশে অ্যারো চিহ্ন। এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে ম্যানুয়ালিও করেছি, এখান থেকেও আমরা অ্যারো চিহ্নটাকে কন্ট্রোল করতে পারছি। আমরা যদি আবার একটু ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে শেপে যাই, শেপ থেকে দেখুন এখানে এই লাইনের পরে কার্ভ কানেক্টরের পরে আছে কার্ভ, শুধু কার্ভ বলে একটা অপশন আছে। এই শুধু কার্ভে যদি ক্লিক করি, তাহলে এইরকম একটা বাঁকা চিহ্ন, এটাকে আমরা কিন্তু দেখুন এটাকে আমরা নিজেদের মতো করে বাঁকা করে দিতে পারি। কিভাবে পারি আমি যদি আর একবার একটু দেখাই। আচ্ছা, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি আপনাদের নতুনভাবে আবার দেখানোর জন্য। তো এইরকম কার্ভ কার্ভ যদি আমরা আঁকতে চাই, তাহলে কি করব, ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে শেপে যাব। শেপে গিয়ে দেখুন এই নিচে এখানে লাইনে গিয়ে পাবো আমরা হচ্ছে কার্ভ। এই যে কার্ভটা পাবো,
এই কার্ভে ক্লিক করার পরে আপনার যেখান থেকে দরকার আপনি সেখানে প্রথমে একটা ক্লিক করবেন, মাউসের লেফট বাটন থেকে একটা ক্লিক করে মাউসটাকে ছেড়ে দেবেন। তারপরে দেখুন আমার কিন্তু এই প্লাস চিহ্নটা অ্যাড হয়ে যাচ্ছে। আমি যদি এখানে আর একটা ক্লিক করি, তো দেখুন আমি যেখানে ক্লিক করেছি ওই পর্যন্ত কিন্তু কার্ভটা নিয়ে নিয়েছে। তারপরে আমি যদি এই যে এভাবে আরো যাই তাহলে কি হবে, এখানে গিয়ে আমি আরেকটা ক্লিক করলাম, তাহলে এখান থেকে কার্ভটা আমার এই স্টাইলে কিন্তু নিয়ে নিচ্ছে। এই যে এখানে আরেকটা ক্লিক করলাম, তারপরে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটাও কার্ভ নিয়ে নিচ্ছে। এই যে সেম ভাবে আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম করে আমি যখন এই যে মাথায় আসব, অপর প্রান্তে যখন আসব তখন এটা কিন্তু একটা আটকানো একটা শেপ হয়ে যাবে। এই যে এখানে একটু যদি ক্লিক করি তাহলে এটা কিন্তু একটা 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 শেপ হয়ে গেল, যার একটা ফিল আছে, যেরকম হোক একটা হয়ে গেল। তারপরে আমরা এটাকে শেপের ফিলটা চেঞ্জ করতে পারি। নরমাল যেরকম একটা বক্স থাকে বা ওয়াল শেপ থাকে সেরকম আমরা কিন্তু এটাকে চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, এটা যদি আমি ফিলটাকে চেঞ্জ করি, ফিলটাকে চেঞ্জ করে দিলাম, লাল একটা কিছু হয়েছে, এটা দরকার নাই। তারপরে দেখুন আমরা ইনসার্টে গিয়ে আবার যদি আমরা ওইরকম কার্ভ একটা লাইন নেই, কার্ভটাকে যদি এখান থেকে নিয়ে নিই, এখান থেকে কার্ভ নিলাম, নিয়ে কি করব, এবারে আমরা মাথা জোড়া লাগাবো না। মাথা জোড়া না লাগাইলে কি হয়, মাথাটাকে যদি আমরা অপর প্রান্ত জোড়া লাগাই দিই তাহলে ওটা একটা শেপ হয়। আর যদি অপর প্রান্ত জোড়া না লাগাই তাহলে কি হয় সেটা দেখার জন্য আমি আবার এখানে এসেছি। এই যে এখান থেকে আমি দিলাম, ক্লিক করলাম, এই আবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম। আমি এবার মাথাটাকে, আচ্ছা, জোড়া লাগাবো না, হয়ে গেল। এখন কি হলো, এটা কিন্তু একটা লাইন শেপ হয়ে গেল, ওটা আমি কিন্তু মাথাটা জোড়া লাগাই নাই। আচ্ছা, তাহলে আরেকটা ব্যাপার আমরা একটু দেখি, আমরা যে এই লাস্টে যেটা দেখলাম এইটাকে আরেকবার একটু দেখি আমরা। এখান থেকে শেপে যাব, শেপ থেকে যাব হচ্ছে কার্ভ, কার্ভে যাওয়ার পরে আমি কি করব, এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে ছেড়ে দিলাম। তারপরে আমি উপরে কোনো একটা জায়গায় এসে মাউসের লেফট বাটন ক্লিক করে ছেড়ে দিয়ে তারপরে আবার মাউসটাকে ধরে একটু নিচের দিকে আনলাম। নিচের দিকে এনে এখানে যদি আমি সারি একটা ক্লিক করি, যেখানে ক্লিক করব ওইখানে একটা, ওইখানে পয়েন্ট ধরে ওই কিন্তু ওই অনুপাতে কার্ভ হচ্ছে। তো এই অনুপাতে যখন কার্ভ নিচ্ছে, আমি যদি এখন দেখি যে আমার এইখান থেকে এই পর্যন্ত দরকার, এখান থেকে আমি যদি ক্লিক করি তাহলে ওই এখান থেকে আবার কার্ভ হবে। তো এটা এই পর্যন্ত আমার দরকার, আর যদি দরকার না পড়ে তাহলে কি করব, তো এখানেই আমি মনে করেন যে দরকার, এটাকে ক্লিক করে আমি মাউসের রাইট বাটনে একটা ক্লিক করব অথবা ইএসসি তে ক্লিক করব। আমার যে ইএসসি একটা বাটন আছে ওই ইএসসি তে যদি ক্লিক করি তাহলে কি হবে, এটা একটা শেপ হয়ে যাবে, একটা লাইন হয়ে গেল। এবারে আমরা এটাকে লাইনটাকে ইয়ে করতে পারি, এখান থেকে করে আমরা এটাকে আবার অ্যারো চিহ্ন দিতে পারি। আমি নিজেদের মতো করে লাইন টেনে সেটাকেও কিন্তু আমরা অ্যারো চিহ্ন দিয়ে এটাকে আবার বড় মোটা করতে পারি, অর্থাৎ আমি যেটা তৈরি করব কম্পিউটারে ওইভাবে এটাকে নিয়ে নেবে। ঠিক আছে, এটাকে যদি আমরা আবার চাই যে ইয়া করব, ড্যাশ চিহ্ন দেব, ড্যাশ চিহ্ন দিতে পারি। ড্যাশ চিহ্ন কোত্থেকে দেব, এই যে এখান থেকে ড্যাশ চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু শেপগুলো তৈরি করতে পারি। আজকে আমরা শেপ টুলগুলো নিয়ে আলোচনা করলাম। দেখি আরেকটা শেপ সম্ভবত আছে এখানে, এই যে দুটো শেপ আছে, একটা ফ্রিডম শেপ আছে, হ্যাঁ এই যে এটাকে আমি যেভাবে যতটুকু নিব ততটুকু একটা ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, ফ্রিডম শেপের যেটা কাজ, আমি যদি আরেকবার একটু দেখাই, এটাকে ডিলিট করে দেই। ফ্রিডম শেপের কাজটা হলো কি, স্বাধীন, ফ্রিডম অর্থ যেরকম স্বাধীন, এই ফ্রিডম শেপে আমরা যদি যাই তাহলে আমরা এখানে কোনো জায়গায় মাউস ক্লিক করলে আমি মাউসটাকে যেদিকে নিয়ে যাব ওইটা সেই দিকে এরকম কিন্তু আঁকা আঁকি হবে। এই আবার যখন আমি যদি এসে পয়েন্টে মিলাই, পয়েন্টে মিললে ওখানে কি হবে, ওই রকম একটা শেপ তৈরি হবে। আর যদি পয়েন্টে না মেলে তাহলে কি হবে, একটা লাইন ক্রিয়েট হবে। চলুন আমরা আবার সেইটাই দেখি। এই যে এখানে ফ্রিডমে গেলাম, এই যে আমরা এখানে পর্যন্ত দিলাম, পয়েন্টে গেলাম না। হ্যাঁ, এখানে এসে আমি ইএসসি প্রেস করলাম, ছেড়ে দিলাম। এখন কি হয়েছে, এটা এটা কিন্তু এখন একটা
লাইন হয়ে গেছে এই যে। হ্যাঁ, তো এই হলো আমাদের ফ্রিডম টুলের কাজ, ফ্রিডম শেপের কাজ, ফ্রিডম লাইন যেটা। তারপরে আরেকটা আছে দেখুন, স্ক্রিবল। স্ক্রিবলটাই কি হবে, একদম আঁকা বাঁকা। এই যে আমি কিন্তু এরকম একটা কলম পাবো। হ্যাঁ, স্ক্রিবেলে আমি একটা কলম পাবো। স্ক্রিবেল আর ইয়ার মধ্যে, ওই যে কি বলে, ফ্রিডমের মধ্যে একটা পার্থক্য হলো যে আমি এখানে কলম পাচ্ছি, ফ্রিডমে কিন্তু আমি কলম পাচ্ছিলাম না। আমি যে কোনো ভাবেই যা করতাম তাই হতো। আর ফ্রিডম আর এই যে স্ক্রিবেলের যে পার্থক্যটা, সেটা আমরা একটু যদি দেখি। এই যে এই স্ক্রিবেলে গেলেই আমরা একটা কলম পাবো হাতের কাছে, কলম দিয়ে যতক্ষণ দাগাবো, এটা ছেড়ে দিলেই এটা একটা শেপ হয়ে যাবে। ছেড়ে দিলেই কি হবে, এটা একটা শেপ হয়ে যাবে। এবার আমরা এটাকে টেনে টেনে বড়ও করতে পারবো, সবকিছুই করতে পারবো। এই যে এরকম একটা করে হাতির মতো বানাইতে পারবো। তারপরে এটাকে আবার আমরা আরো চিহ্ন দিতে পারবো, এই যে সুন্দর করে। হুম, তবে এইটা আর একটা দেখি, এটা যদি আমি কর্নার মিলাই ফেলাই, হ্যাঁ, তাহলে কি হবে, এরকম শেপ হয়ে যাবে। দেখি ফ্রিডম, এই এটাতে যদি আমি মিলাই দেখি, আমরা আরেকবার একটু দেই, এখানে সেম জায়গাটাতে আরেকবার আসি। এই যে এখানে হচ্ছে স্ক্রিবল। তো এই স্ক্রিবলে গিয়ে আমি কি করলাম, এরকম করে করে এই যে কর্নার যখনই মিলাই দেব, তখনই ওই রকম একটা শেপ কিন্তু আমার এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো এই আমরা আজকে শেপ গুলো নিয়ে আলোচনা করলাম। শেপের মধ্যে শুধু লাইন শেপটা নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা রেক্টেঙ্গেল শেপ এবং বেসিক শেপ গুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।